আচ্ছা, মানুষ সব থেকে বেশি ভয় কখন পায়? কখন তার নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হয়? ভাবুন, আমি 5 গুনছি। 1, 2, 3, 4 আর 5। আপনারা নিজেদের উত্তর পেয়ে গেছেন, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি মৃত্যুকে একদম চোখের সামনে দেখা, তাকে ফিল করা, কিন্তু শেষ মুহূর্তে আপনি যদি সেখান থেকে বেঁচে ফিরে আসেন বা নিজের মৃত্যুর ব্যাপারে আগে থেকেই যদি জানতে পেরে যান, তার থেকে বেশি ভয়ের হয়তো আর কিছুই নেই। স্যাডলি এই মৃত্যু ভয় আপনাকে আপনার জীবনের শেষ অবধি তাড়িয়ে নিয়ে বেড়াবে। আর এই ভয়টা আদিম, প্রাচীন একটা ভয়। এরকমই আদিম একটা ভয়ের সম্মুখীন হয়েছিল অমিত দা নিজের জীবনে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যেমন ভয়, তেমনই লাকি একটা ব্যাপার। কিন্তু আনলাকি কোনটা জানেন? মৃত্যুর পর ফিরে আসা। এমন একটা ঘটনা আজকে আপনারা শুনবেন যা আপনাদের ভেতর থেকে কাঁপিয়ে দেবে। ভয়ের শীতল স্রোত বয়ে যাবে আপনার মজ্জা দিয়ে। কিন্তু তার আগে আজকের এই এপিসোডটা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, এবং আপনার লাইফের এরকম হরর এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। এছাড়া আরেকটা কথা বলি, আজকের এই হরর এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা থার্সডে স্পেশাল হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো অমিত দা। হ্যাঁ বলো কৌস্তভ, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। বল। বিষয়টা হচ্ছে যে তোমার পার্টিকুলার একটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছিল। সেই এক্সপিরিয়েন্সটা 2004 বা 2005 সালে ঘটে, বা 5 বা 6-তে ঘটতে পারে। ভাইজ্যাগে তুমি যখন হোটেল ম্যানেজমেন্ট, ওটাই তোমার ব্যাকগ্রাউন্ড হয়তো ইনিশিয়াল, সেই সময় পড়াশোনার সূত্রে একটা পার্টিকুলার জায়গাতে তুমি ছিলে, এবং সেখানে এমন জিনিসপত্র ঘটে যেগুলো খুবই আনন্যাচারাল। এই ঘটনাটার বিষয়ে জানতে চাই, কি ঘটেছিল? তো ঘটনাটা আমি শুরু করার আগে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি। তুমি তো অনেক পডকাস্ট কিংবা এই কল রেকর্ডিং করো, তুমি কারোর কাছে কোনো শুনেছো কোনো মুসলিম বাড়িতে কালী ঠাকুরের ছবি? না, এরকম তো শুনিনি তো কখনো। তোমার ড্রয়িং রুমে কালী ঠাকুরের ছবি? মুসলিম বাড়ি? এখন মুসলিম বাড়ি, একদম ব্রড এন্ড ব্রড, পুরো মুসলিম, ঠিক আছে। ইভেন তুমি যখন তোমার ঘটনাটা বলছিলে, বা যখন আমি জানি, তুমি এই ব্যাপারটা মেনশনও করোনি। না, মেনশন করিনি আমি, তখন আমার খেয়াল ছিল না। কিন্তু আমার যখন আস্তে আস্তে যখন আমি মেমোরাইজ, বহু বছরের পুরনো তো, আমি মেমোরাইজ করছি, তখন আমার এগুলো মনে পড়েছে। দেখো, তো আমি স্টার্ট করছি, ঠিক আছে। এই ঘটনাটা হচ্ছে 2005 থেকে 2006, 2005-এর এন্ড থেকে 2006। আমি অ্যাজ পার এডুকেশন আমার হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট, কলকাতার একটা নামি প্রাইভেট ইনস্টিটিউট থেকে আমি পড়াশোনা করেছি। তো যারা হোটেল ম্যানেজমেন্ট করেছে বা করছে তারা জানে যে সেকেন্ড ইয়ারে একটা তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে। অ্যাজ ইউজুয়াল আমাদেরও হয়েছে। তো আমাদের সিলেকশন হয় হচ্ছে তোমার ভাইজ্যাগের একটা 5 স্টার হোটেলে, আমি নামটা আমি বলছি না, ঠিক আছে। তো সেখানে সিলেকশন হয় আমাদের কলেজ থেকে 4 জনের, 2টো ছেলে, আমি আর আমার একটা ফ্রেন্ড, 2টো ছেলে 2টো মেয়ে, ঠিক আছে। তো 4 জনের মধ্যে 3 জন বাঙালি আর 1 জন ছিল তোমার নর্থ ইস্ট, ওনার শিলং থেকে মেয়েটা। তো আমরা এখান থেকে বেরোই, আমার এখনো মনে আছে 2005-এর আমার মহালয়ের দিন আমরা সিংগাম থেকে, পরের দিন আমরা পৌঁছে আমরা HR-এ তোমার রিপোর্ট করি।
এইচআর রিপোর্ট করার পর এইচআরকে আমরা বলি যে আমাদের একটা অ্যাকোমোডেশন দেওয়ার জন্য। তখন ওইখান থেকে একজনকে ছেলেকে ছেলেটাও ট্রেনিং ছিল, তো ওকে বলে যে রুম খুঁজে দিতে। আমরাই ছিলাম ওই হোটেল মানে ওই ট্রেনিং এর পিরিয়ডের লাস্ট গ্রুপ। তো অলরেডি সব গ্রুপ মানে আগে যারা গ্রুপ ছিল অলরেডি জয়েন করেছে, আমরাই লাস্ট ছিলাম। আচ্ছা। তো যে ছেলেটাকে নিয়ে যায় ছেলেটার নাম হচ্ছে রঞ্জিত। ছেলেটা ঝাড়খণ্ডে থাকে এখন। ছেলেটার স্টিল আমার এখনো খুব ভালো রিলেশন, খুব ভালো সম্পর্ক। তো এইচআর ম্যানেজার বললো যে একটা রুম খোঁজার জন্য। তো আমি, আমার বন্ধুটা আর হচ্ছে ছেলেটা, তিনজন মিলে বেরোলাম। দুটো মেয়ে এইচআর রুমেই ছিল। তো আমরা তিনজনে রুম খুঁজতে যাই। এবার দেখো তখন তো সবে মানে ট্রেনিং করছি বা আমরা কোনো মানে জবও করি না, কিছু করি না, সব একটা নিজস্ব একটা বাজেটের মধ্যে ছিল। অনেক রুম দেখছি, কোনটা রুমটা পছন্দ হয়, আমাদের রেন্টটা অনেক বেশি, সেখানে রিজেক্ট হচ্ছে। বা রেন্ট ঠিক আছে, একটা রেন্ট ঠিক আছে কিন্তু আমার জায়গা পছন্দ হচ্ছে না, আমার তোমার ওয়ার্ক প্লেস থেকে তোমার বাড়ি অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তারপর সঙ্গে দুটো মেয়ে থাকবে, তারপর পরিবেশও পছন্দ হচ্ছে না। এই ঘুরতে ঘুরতে সেই 11টা থেকে স্টার্ট করেছি, ঘুরতে ঘুরতে বিকেল 5টার সময় আমরা একটা এদিক ওদিক খবর করে একটা রুম পাই। রুমটা হচ্ছে, বাড়িটা হচ্ছে তোমার, যারা ভাইজাগে থাকে বা যারা ভাইজাগে তোমাদের যারা অডিয়েন্স আছে জানবে, ভাইজাগের জায়গার নাম হচ্ছে চিন্না ওয়াইল্ডেয়ার। চিন্না ওয়াইল্ডেয়ার? হ্যাঁ, চিন্না ওয়াইল্ডেয়ার। ওকে। এবার ওই চিন্না ওয়াইল্ডেয়ারে বাস রাস্তা ধরো, বাস রাস্তা পাশ দিয়ে একটা 20-25 মিটার রাস্তা চলে গেছে। ওখান থেকে কিছুটা যাওয়ার পর 8-10টা বাড়ি যাওয়ার পর একটা বাইলেন গেছে 10-15 ফিটের মতো রাস্তা। ওইখানে দুটো বাড়ি, একদম শেষ কর্নার বাড়িটা আমাদের জন্য মানে ওখানে রেন্ট দেবে বলে ওখানে গেছি। আমাদের রুমটা পছন্দ হয়েছে, ঠিকঠাক আছে। আমার মানে ওয়ার্ক প্লেস থেকে ওটা প্রায় হেঁটে 10 মিনিট 10 মিনিট বেশি হবে না। আমরা যখন যাই তখন মোস্ট একটা জিনিস ক্রিপি লাগে, যখন আমি ওই তোমার ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলতে যাই। ল্যান্ডলর্ড হচ্ছে একজন মুসলিম, একজন লেডি। আমি ও ডেসক্রিপশন দিচ্ছি, হাইটটা ধরো ওই 4 ফুট 4.5 ফুটের মতো ম্যাক্সিমাম হাইট, কালো, আর খুব মানে হেলদি চেহারা, দেখলে একটু ভয় করবে। আর গলার মধ্যে অনেক কিছু তোমার ওই সব মতি ফতি এই সে হেনা তেনা সব গলার মধ্যে পড়া, ঠিক আছে, ফিরোজা ক্রিস্টাল অনেক কিছু গলার মধ্যে। আর ভদ্রমহিলা কালো ড্রেস পরে থাকে। এবার ওনার ড্রয়িং রুমে যখন গেছি তখনই আমার চোখ পড়েছে কালীসাগরের দিকে। ওকে ওকে ওকে। আর তখন একটা ইয়ং ছেলে, মানে কম বয়স, তো এগুলো অতটা মাইন্ড হয় না। আমাদের চিন্তা ছিল যে আমি রুমটা আমরা ঠিক মতো পাবো কিনা। তখন রুমটা যখন আমি দেখি, রুমটা আমাদের পছন্দ হয় এবং যা রেন্ট চাই নর্মাল থেকে অনেক কম। যেখানে আমাদের 2400-2000-2500 টাকা বাজেট ছিল, সেখানে আমি রুম পেয়ে যাই 1500-1600 টাকায়। we are so much happy. তো বললাম ঠিক আছে, ওটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই, ঠিক আছে। তো আমরা টাকা দিয়ে অ্যাডভান্স করে সেদিনকে রাত্রেবেলা আমরা শিফট হয়ে যাই ওখানে। তো এবার রুমে আমি একটু ডিসক্রিপশন দেবো। বিল্ডিংটা ধরো 3-3.5 কাঠার মধ্যে বিল্ডিং, 2.5 তলা বিল্ডিং। ছাদ থেকে সি দেখা যায়, সমুদ্র দেখা যায়, ঠিক আছে। নিচে 2টো ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে তোমার ল্যান্ডলর্ডের ছোট ছেলে থাকে, আরেকটার মধ্যে রেন্টে যেটা আমরা থাকি। আর ফার্স্ট ফ্লোরে থাকে হচ্ছে ল্যান্ডলেডি আর ওনার বড় ছেলে, বুঝলেন। আর আমরা যে রুমটা ছিলাম, রুমটা ঢুকেই মানে রোড থেকে ঢুকেই ফার্স্টে রুমটা ছিল 10x12, তারপরে একটা 10x11 একটা রুম, তারপরে একটা ছোট কিচেন, ওই 8-10 ফুট 8x10 একটা ছোট কিচেন, তারপরে বাইরে হচ্ছে তোমার ওয়াশরুম। তো প্রাইভেসিও ঠিক আছে, কারণ দুটো মেয়ে আমাদের সঙ্গে থাকবে, বুঝতে পেরেছো। আমরা সামনের রোড সাইডটা আমরা নিলাম, ওদের মেয়েদেরকে আমরা পেছনটা দিলাম, ঠিক আছে। এবার কি হবে যে সামনের রোড দিয়ে আমরা এক্সেস করবো, আর পেছন রোড দিয়ে না ওরা এক্সেস করতে পারতো রোড, তাতে প্রাইভেসিটা খুব একটা কারোর কোনো প্রবলেম হতো না। তো উই আর অল হ্যাপি দ্যাট আমরা খুব কমের মধ্যে ভালো জায়গা একটা পেয়ে গেছি, ওয়াকিং ডিস্টেন্স। না সবাই একসাথেই ছিল, বাট আলাদা আলাদা থাকতো। একসঙ্গেই আমরা 4 জন ছিলাম ওই ফ্ল্যাটে, ঠিক আছে। এবার দিন 15-র মধ্যে যা হয়, দিন 15 ভালোভাবে কেটেছে, সুন্দর, মানে কোনো প্রবলেম নেই, কিছু নেই,
সবাই মোটামুটি হ্যাপি, সবার কাজে ট্রেনিং এ করতে গেছি, নতুন জায়গা, লাইফে কখনো বাবা মা ছাড়া বেরোয়নি, প্রথম গেছি, আলাদা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, বুঝতে যা হয় নর্মালি ছোট বয়সে। এবার মেয়ে যারা ছিল তারা আস্তে আস্তে করে ওদিককার সব লোকাল ম্যানেজার আস্তে আস্তে বয়ফ্রেন্ড মোটামুটি করে ফেলেছিল ওরা, বুঝতে পেরেছো? মানে মেয়ে দুটো ছিল, দুটো 15-20 দিনের মধ্যে এটা অলরেডি ওরা করে ফেলেছে, মানে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার 15 দিনের মধ্যে ওরা কখনো আমার রুমে আসলো, কখনো ওদের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকলো না থাকলো, এটা ওদের পার্সোনাল ম্যাটার, ওটা নিয়ে আমরা কখনো ইন্টারফেয়ার করিনি। এবার আমার ফার্স্ট যখন জয়েন করি ট্রেনিং এ, আমার ফার্স্ট কদিন হয়েছে হচ্ছে নাইট শিফট, তাই আমি 25 দিনের মতো নাইট শিফট করি। আমার বন্ধুটা করতে হচ্ছে মর্নিং শিফট। এবার কারোর সঙ্গে কারোর না দেখা হতো না, বুঝতে পেরেছো? ওকে, কারোর সঙ্গে ওর সঙ্গে আমার খুব একটা দেখা হতো না বন্ধুটা। দিন 15 বাদে হঠাৎ একদিন সকালবেলা আমি ডিউটি থেকে বাড়িতে ঢুকছি, রুমে ঢুকছি, ও দেখি চুপ করে বসে আছে। আমি বললাম, কি রে তোর ডিউটি নিয়ে আজকে যাবি না? বলছে না যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। কেন, কি আছে? বলে আর বলিস না, কালকে রাত্রেবেলা আমার বাড়ির সাইড দিয়ে, যে বিল্ডিং এর সাইড দিয়ে তোমার যে ফাঁকা যে জায়গাটাকে যেটা ছেড়ে দেয়, ঠিক আছে, জায়গাটা ধরো প্রায় 5 ফুটের মতো জায়গা, দুটো বাইক থাকতো, বেশ বড় জায়গা, চারদিকে ওরকম ভাবে মানে ফাঁকা জায়গা। বলছে আর আমরা যেখানে মানে আমি যেখানে শুতাম ঠিক তার উপরে হচ্ছে একটা জানলা আছে, স্লাইডিং ডোর, ঠিক আছে, আর আমার পায়ের দিকে আরেকটা জানলা ছিল, মানে ক্রস ভেন্টিলেশন হতো। তো বলছে এবার রাত্রেবেলা 12টা-1টার সময় আমি শুয়ে আছি, মোটামুটি 1টা আমি শুয়ে আছি, হঠাৎ দেখি যে একটা বাচ্চা, 5-7 বছরের একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে, একটা দৌড়ে যাচ্ছে, একবার দৌড়ে আসছে। প্রথমে আমি ভাবলাম যে কি আবার এত রাত্রেবেলা বাচ্চা কোথা থেকে কি আসলো। ও অত প্রথমে খেয়াল করে, প্রথমে ওটা মানে খুব একটা পাত্তা দেয়নি। তারপর আবার 10 মিনিট 15 মিনিট পর দেখে আবার সেই বাচ্চাটা দৌড়াচ্ছে। তখন ওর মনে না একটু ভয় লাগছে। ও তখন আস্তে করে উঠে দরজাটা, স্লাইডিং ডোরটা খুলে বাইরে মুখ বাড়িয়েছে দেখার জন্য কেউ আছে কিনা। ও দেখছে, বলছে না কেউ নেই, ফাঁকা। ও তখন আবার দরজাটা বন্ধ করেছে, দরজা বন্ধ করে ও আবার শুয়েছে, আবার শুনছে যে এরকম। তখন ও কোনো কিছু না তাকিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছ? সরি। তো এটা এসে আমাকে বললো। এবার আমার বন্ধুরাও আদা যে মেয়েরা এসে তারাও এসছে, বলছে না এগুলো তোর মনের ভুল, এগুলো কিছু না। আমরা এসে বলে হেসে উড়িয়ে দিলাম, ঠিক আছে, উড়িয়ে দিলাম নিজেদের মতো, আবার নিজেদের কাজের মধ্যে। তারপর থেকে প্রস্তাব কোনো প্রবলেম নেই, ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মানে এটা রাতে একবার ঘটেছে এই ব্যাপারটা, শুধু একদিন? হ্যাঁ, একদিনই হয়েছে কেসটা, ঠিক আছে। তারপরে স্টপ, একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল, কিচ্ছু না। কিন্তু একটা যেটা প্রবলেম হতো, মানে যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে রাস্তায় যখন যেতাম আশেপাশে মহিলারা না ওদের বাসায় না কি কথা বলতো, আর কথা বলতে আর না আমাদের দিকে না খুব আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতো, বুঝলে? লোকাল যে মহিলা যেটা ছিল নিজস্ব লোকাল ভাষায় কথা বলতো, আমাদের আশ্চর্যভাবে মেয়েগুলোকে দিয়ে আমাদের ছেলেগুলো তাকিয়ে থাকতো। আমরা হয়তো ভাবতাম যে হয়তো ছেলে মেয়ে আমরা একসঙ্গে আছি, হয়তো তার জন্য হয়তো এসব কথা বলছে, বুঝতে পেরেছ? হয়তো ওদের কালচারটা নিয়ে, ওরা কালচারটা বোঝে না, সেই জন্য ভাবছে হয়তো ছেলে মেয়ে একসঙ্গে ফ্ল্যাটে আছে, সেই জন্য ওরা পছন্দ করছে, বা এটা কি হচ্ছে, ঠিক আছে। তো আমি যেখানে থাকতাম সেখান থেকে একটু দূরে একটা স্টেশনারি দোকান ছিল, স্টেশনারি কসমেটিক্স এর দোকান, বুঝতে পেরেছ? ওখান থেকে মালিক ছিল, মালিকটা বাঙালি, ওর নাম ছিল অসীম দাস না অসীম ঘোষ এরকম কিছু। উনি বর্ধমানে মেমোরিতে থাকতো, প্রায় তোমার বাইজাকে আছে, প্রায় 25-30 বছর ধরে বাইজাকে আছে। ওকে। তো ওনার সঙ্গে আস্তে আস্তে ওনার সঙ্গে মানে জিনিসপত্র নিতে না ভালো পরিচয় হয়ে গেছে, ঠিক আছে। উনি আমাদের ফার্স্টে একদিন বললো 15-20 দিন পর, বলে কি, বলে বাবু কোনো প্রবলেম হচ্ছে না তো বাড়িতে থাকতে? ক্যাজুয়ালি যে কোনো প্রবলেম হচ্ছে না থাকতে? আলাম না দাদা, কাকু বলতাম না কাকু কোনো প্রবলেম হচ্ছে না। আলাম কেন? বলে না এমনি।
আমরাও ভাবতাম হয়তো ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে, দেখো বাঙালি নিজের যা সহজাতের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতে হবে, ভাই কোনো প্রবলেম হচ্ছে না তো, নর্মাল একটা কমিউনিকেশন, এটা আমরা অত কিছু সৌজন্যের জন্য একটা সৌজন্য, একটা জাস্টিস হয়তো সেই জন্য হয়তো বলছেন। এবার অ্যাজ ইউজুয়াল আমরা নিজেদের মতো কাজ করছি। ঠিক তার মাস দেড়েক বাদ থেকে আরেকদিন আমার সঙ্গে, ওর ছিল নাইট শিফট, আমার ছিল তোমার মর্নিং শিফট। আমি শুয়ে আছি, তুমি কষ্ট বিশ্বাস করে আমার গুজবাম আসছে, আমার না মানে গায়ের লোম না খারাপ হয়ে গেছে। রাত্রে শুয়ে আছি, হঠাৎ না দেয়ালে দরজায় না মানে নক করলে যেরকম হয়, ঠিক আছে, নক করছে। ওকে, নক করছে। তুমি একা তখন? আমি একা, ঠিক আছে। ওকে, আমি একা, কেউ নেই, মেয়েরাও নেই, আমি একা পুরো। মানে এটা দিনের বেলায় না রাতের বেলায়? রাত্রেবেলায় 12টা 1টা 1:30 নাগাদ। মানে তখন তোমার নাইট শিফট শেষ হয়ে গেছে? নাইট শিফট শেষ হয়ে গেছে 1.5 মাস বাদে, নাইট শিফট শেষ হয়ে গেছে, মর্নিং শিফট করছি। ওকে, তোমার বন্ধু তো নাইট শিফট করছে, তুমি একা? বন্ধু নাইট শিফট করছে, আমি একা, আর মেয়েরাও কেউ নেই। ওরা মেয়েরা আসলো না আসলো, ঠিক আছে, ওরকমই অবস্থা। তো নক করছে, আমি প্রথমে খেয়াল করিনি, আবার দিকে নক করছে। আমি বললাম যে ও নাইট শিফট করছে, ও এখন তো এই সময় তো ও আসবে না। তাই বললাম সে বন্ধু ছেলে আমরা ফাজলামো করছে, কোনো বন্ধু বান্ধব ভয় দেখাচ্ছে। আর আমাদের সব আশেপাশে অনেক ট্রেনিরা থাকতো, তো সবার সঙ্গে মোটামুটি সবার পরিচয় হয়ে গেছে, সবাই ফাজলামো করছে, এই করছে। কিন্তু প্রস্তুত তুমি বাড়বে এরকম করে 4-5 বার করেছে। আমি দরজাটা খুলে দিই, কেউ নেই। আমি আবার গিয়ে শুয়ে পড়ছে। সে আমার বন্ধুর মতো, ওর কাছ থেকে আবার আমি ওই জিনিসটা আওয়াজটা আমি শুনতে পাই ফার্স্ট টাইম। একটা 6-7 বছরের বাচ্চা যদি দৌড়ায়, আমার মেয়ে আছে, আমার মেয়ের বয়সও 6 বছর। এবার ও যখন দৌড়ায় না, ঠিক আছে, ঠিক ওরকম আওয়াজটাই হয় মোটামুটি। আচ্ছা, আওয়াজটা মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। যে ভাবো তুমি শুয়ে আছো, তোমার সামনে থেকে দৌড়চ্ছে, কিন্তু কেউ নেই। দরজা জানলা বন্ধ করছো, আবার দৌড়চ্ছে কেউ। জানলা খুলছো, দেখে কেউ নেই। তোমার কিরকম লাগবে জিনিসটা? একা বাড়িতে, রুমটাতে তুমি একা, জাস্ট আলাদাই একটা অন্যরকম ভাবে একটা ফিলিংস হবে। বিশাল ভয় লাগবে। মানে তুমি যে ওই রাত্রে যে কি হয়ে গেছে, কোন রকম ভাবে শুয়ে সকালবেলা ভোরবেলা বন্ধুটা এসছে, আমি ওকে বললাম, ভাই একটা সমস্যা হচ্ছে, এই ব্যাপার। আমার বলছে, হ্যাঁ ভাই, আমি তোকে বললাম না এরকম হয়, তুই তো আমাকে হেসে উড়িয়ে দিলি। আর যেহেতু মেয়ে ছিল, মেয়ে দুটো হেসেই যাচ্ছে, তুমি বিশ্বাস করবে না, হেসে যাচ্ছে লিটারেলি। তোরা ভয় পাস, তোরা কিছুই জানিস না, আমাদের এইসব ভাই করা উচিত, তোরা মানে ছেলে হয়ে তোদের কোনো ভয়, তোদের এই সেই হেনা তেনা কি না কি দেখেছিস, এভাবে আমাদের একটা ইগনোর টাইপের করলো, ঠিক আছে। তো এটা হওয়ার পর আস্তে আস্তে আমি সত্যি কথা 15-20 দিন মধ্যে জিনিসটা ভুলেও গেছি আমরা সবাই। এইগুলো হয়নি আর? কিচ্ছু 15-20 দিন আমার কিছু হয়নি, আমরা কিছুই বুঝিনি। আচ্ছা, এবার ইন বিটুইন একদিন কি হয়েছে, আমার অফ ডে ছিল, ঠিক আছে, আমার বন্ধুটার অফ ডে ছিল। এবার আমরা দুজনে মিলে জামা কাপড় কেটে যাবো ছাদে শুকাতে যাবো জামা কাপড়, ঠিক আছে। ব্যাচেলার মানুষ, সপ্তাহে একটা দিন ছুটি পেতাম, তো ওই দিনে আমরা সব জামা কাপড় সব ওয়াশ করতাম। তো সেদিনকে আমাদের বেলকুনিটার মধ্যে কি হয়েছে, বেলকুনিতে জায়গা নেই, ঠিক আছে। তখন আমি আন্টিকে বললাম যে, মানে ল্যান্ডলেডিকে বললাম যে আমি একটু ছাদে দিতে পারি। ও বলছে হ্যাঁ দিতে পারো। তো আমি যখন ছাদে যাই, ছাদটা বেশ বড় এবং ছাদ থেকে সিঁড়িও দেখা যায়, ঠিক আছে। এবার ছাদে যখন আমি জিনিস দিচ্ছি, একটা জায়গায় কষ্ট বিশ্বাস করবে না, কিছু হার সিঁদুর, তারপর হলুদের গুঁড়ো একটা জায়গায় না রাখা।
একটা সাইডে রাখা, মানে হাড় কি মানুষের হাড়? আমি জানি না বস। ওকে, হাড় বোঝা যাচ্ছে, হাড় সাইডে একটা কর্নারে রাখা, কিন্তু তোমার কিন্তু চোখে পড়বে না। সচরাচর যে কেউ যদি আসে না, হুট করে চোখেটা পড়বে না, বুঝলে? কারণ আমরা এখন হাঁটছি ঘুরছি, তখন আমার চোখে পড়েছে। বন্ধুটা বলছে, বলো আমি দেখি, আমি দেখলাম, আমি এগুলো কি? ওরা মুসলিম, আর এগুলো পুজো টুজো করে কিসে? তখন আমাদের না একটু না কিরকম যেন লাগলো, বুঝতে পেরেছ? এবার আমরা থাকি আর রেন্টে থাকি বলে রেন্টে থাকি, ওনার সঙ্গে তাই বলতে আমার আন্টি এগুলো কি বা কি আছে না আছে এগুলো বলা যায় না। তো আমরা দেখি আস্তে আস্তে করে নেমে এসে আমরা দুজনের মধ্যে ফুসু স্টার্ট করলাম, বাইরে কি, এটা কি? ও বলছে না বাদ দে, ও কিছু না, ও কিছু কি, ওই বাচ্চারা খেলতে খেলছে মনে হয় এই সে বলে ইগনোর, বুঝতে পেরেছ? ইগনোর। বন্ধুটা, আমার বন্ধু বলছে, বলে ভাই আর কদিন বাকি আছে? 2 মাসের মতো বাকি আছে, 4 মাস কাটিয়ে দিয়েছি, 2 মাস বাকি আছে, 2 মাস তাড়াতাড়ি করে এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে গেলেই হলো। 6 মাসের জন্য আমরা গেছিলাম, বুঝলে, ওখানে। তো 2 মাস হয়ে গেলে আমরা চলে যাবো, আমাদের শেষ, আমাদের কাজ। আমাদের কে কি করলো না করলো আমাদের দেখার দরকার নেই, সরি। তো এইভাবে আস্তে আস্তে চলছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। তো একদিন আমরা ডিউটি করছি রাত্রেবেলা, সকালে দুপুরে আফটারনুন ডিউটি, দুজনেই ডিউটি পড়েছে। আমরা করছি, আর একটা মেয়ে রুমেই ছিল, অফ ছিল, বুঝতে পেরেছ? অফ ছিল। তো আমাকে ল্যান্ডলর্ডের ছোট ছেলে আমাদেরকে হোটেলে ফোন করে বলছে যে তোমাদের যে ফ্রেন্ড আছে ও নাকি সেন্সলেস হয়ে আছে। আচ্ছা। এবার আমরা শুনে 2 বন্ধু মিলে দৌড় হোটেল থেকে, ছুটি ফুটি না, ইয়ে প্রবলেম হয়েছে, আমরা আসছি। দেখে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা আসছি, গিয়ে দেখি ওটা সিরিয়াসলি সেন্সলেস হয়ে আছে। জল ফল দিয়ে নার্সিং ডক্টর কাছে নিয়ে গেলাম, সিরিঞ্জ দিয়ে। প্রায় আমরা যাওয়ারও 10-15-20 মিনিট পর ওর সেন্স ফেরে, বুঝলে? আমি বললাম, ভাই কি হয়েছে? বলছে বলো। আমি জানি না কিছু, আমি বাথরুমে গেছিলাম 3টে নাগাদ, ঠিক আছে? 3টে নাগাদ বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরোচ্ছি, কে যেন আমার নাইটি ধরে টান দিয়েছে, একদম জোরে টান দিয়েছে। আমি বললাম যে কোথাও মধ্যে হয় দেখবি, কোথাও মধ্যে হয়তো কোথাও ফেসে গেছে, সেজন্য তুই পড়ে গেছিস। বলছে না, যে ফেসে যাওয়া একটা আলাদা জিনিস, কেউ ধরে টান মারাটা একটা আলাদা জিনিস। বলে আমাকে টান দিল, আমি উল্টে পড়লাম, আমার তার কোনো সেন্স নেই। আচ্ছা, বুঝলে, সেন্স নেই। আমি বলি কে টানবে? বলে সেটি আমার, কে টানবে? ও আস্তে আস্তে মেয়েটা আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো, বুঝলে? একটু করে ওরা একটু ভয় পাচ্ছে। তো 3 দিন বাদে, ঠিক ওর এই ঘটনার 3 দিন বাদে আমাদের সঙ্গে যে একটা মেয়ে থাকতো, যে বললাম না, ও মানে নর্থ ইস্ট থেকে এসছে, মেয়েটা শিলং থেকে। তো ওই মেয়েটা আমাদের কাছে মানে কয়েকদিন রাত্রেবেলা ওই রুমে শুয়ে আছে, মানে আছে, ধরো কেউ নেই, ও একাই আছে রুমে। তো রুমে আছে, ওকে ও শুয়ে আছে। বলছে যে সন্ধ্যাবেলা বলছে আমি কেউ যেন ওই বিল্ডিং এর চারদিকে দৌড়চ্ছে, কিছু নিয়ে খেলছে। আমি গিয়ে দেখলাম, দেখি কেউ নেই। দিদির বাচ্চাগুলো পাশে যে রুমে যে থাকতো, যে আমার ছোট, যে ওই ল্যান্ডলর্ডের যে ছোট ছেলের ওয়াইফ, ঠিক আছে, ওরা সন্ধ্যা হলে অন্য জায়গায় চলে যেত, আইদার ওপরে চলে যেত, নয়তো অন্য জায়গায় চলে যেত ওরা, বুঝতে পেরেছেন? তো বলছে এরকম দৌড়চ্ছে, এখানে দৌড়চ্ছে। আমি জানলা খুলে দেখছি কেউ নেই। আবার জানলা বন্ধ করছি, আবার দেখি কে দৌড়চ্ছে, বুঝলে? খুবই। তো ও বলছে বলে যাওয়ার পর বলে আমি খুব ভয় পেয়ে গেছি, আমি বেরিয়ে গেছি রুম থেকে। বলছে আমি রুম থেকে বেরিয়ে আমি হোটেলে গিয়ে বসেছিলাম। তারপর আমাদের ছুটি হচ্ছে, তারপর ওদিকে একা বসে আছে। আর কি হলো? বলে না বাড়িতে চল, সব একসঙ্গে, সবাই আস্তে আস্তে সব 4 জন মিলে একসঙ্গে রুমে গেলাম, বুঝতে পেরেছ? এইবার মানে এটা মোটামুটি যাওয়ার পর আর কোনো কিছু হয়নি।
এবার যেটা স্টার্ট হলো, মেন যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের রুম ছাড়ার 1 মাস কি 1.5 মাস থেকে শুরু হলো আসলে আমাদের উপর অত্যাচার। আচ্ছা, আসল অত্যাচার মানে ধরো রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছি, নিট অ্যান্ড ক্লিন, এসে দেখছি কেউ যেন ওপরে দিয়ে মানে ধরো ওই বিছানার উপরে কেউ লাফালাফি দাপাদাপি করলে যেরকম মানে হয়ে যায়, অগোছাল হয়ে যায়, সেরকম রুম অগোছাল। এরকম আমরা 2বার না 3বার আমরা পেয়েছি, বুঝতে পেরেছ? আমি ওকে ব্লেম করছি, কি রে ঘরটা বেরিয়েছি সেটা পরিষ্কার করে যাবো, বলছে আমি তো ঘর পরিষ্কার করেই বেরিয়েছি। কোনো কিছু মিসিং ছিল? হ্যাঁ, কোনো কিছু মিসিং ছিল? মিসিং ছিল মানে হারিয়ে গেছে? না না, কিচ্ছু মিসিং নেই, কিচ্ছু মিসিং নেই। শুধু আমাদের বিছানাটা ওলট পালট, আমার খাট ছিল না, একটা তোমার ওই ম্যাট্রেস টাইপের ছিল, ম্যাট্রেসের উপর আমরা একটা চাদর দিতে পাতাম, বুঝতে পেরেছ? 2টো বালিশ ছিল, 2টো তোমার সাইড পিলো ছিল। তো দেখি চাদর মদর চলে, জামা কাপড় ওলট পালট করে রাখা। এই নিয়ে 2 দিন ওর সময় ঝগড়া লেগেছে। আমি দেখি যে তুই চার, বলছে না আমি পরিষ্কার করে গিয়ে এরকম হয়ে যায়, আমি কি করে বলবো? ও আমাকে ব্লেম দেয়, আমি ওকে ব্লেম। এটা 2 দিন পরপর 2 দিন এই ঘটনা হলো। 3 দিনের দিন ঘটনা হচ্ছে, মেয়ে দুটো নেই রুমে, ওদের রুম তালা দেওয়া ভেতর দিয়ে, ঠিক আছে, ভেতর দিয়ে তালা দেওয়া। আমি আর আমার বন্ধু সামনের রুমে বসে আছি, বসে গল্প করছি, যে আমার বলছি হ্যাঁ ভাই আর 1 মাস বাকি আছে, সেম এই গল্পটাই করছে, 1 মাস বাকি আছে, ভালো লাগছে না এখানে, কিরকম লাগছে, শেষ হয়ে যেতে পারলেই বাঁচি। তখন কটা বাজে 12টা 12:30। তো দুজনে মিলে ওই মোবাইলে আমরা এই হেডফোনে গান শুনছি। তখন তো স্মার্টফোন কিছু ছিল না, তো আমাদের ওই এসডি কার্ড ছিল, এসডি কার্ডের মধ্যে আমরা নতুন গান ডাউনলোড করে আমরা গান শুনতাম, বুঝতে পেরেছ? তো গান শুনছি, তো পাশের রুম থেকে শুনছি যে কিছু আওয়াজ, বুঝলে, কিছুর আওয়াজ ভালো করে। আমরা বলছি কি রে, ওরা কি আসলো নাকি? ও বলছে না, ওরা আসলে তো এখান দিয়ে যাবে, আমাদের চোখে তো করে দরজাটা তো খোলা, এবার দরজাটা জানলাটা এরকম ভাবে আমাদের আছে না, ও যদি ঢোকেও না আমাদের চোখে পড়বে যে কেউ ঢুকলো পেছনে, বুঝলে? তো না, ভেতরে শুনছি এই কাবার্ড খুলছে, কাবার্ডের মধ্যে আমাদের সবার মানে সুটকেস গুলো ছিল, 3জনের ব্যাগের যেগুলো থাকে, আমাদের ব্যাগের ছিল 4 জনেরই, কাবার্ড ছিল, কাবার্ডের 4 জনের ব্যাগের ছিল। কাবার্ড খুলছে, ব্যাগেজের আওয়াজ হচ্ছে, কি সব মানে এই ওই মানে বের করছে, ওই করছে, এটা বলেছে লন্ডভন্ড হলে। আরে আমরা তখন বন্ধুটা বলছি, কি রে তুই এসছিস নাকি, কোনো আওয়াজ নেই। রান্নাঘরের মধ্যে আমাদের ছোট অল্প কিছু বাসন মানে ইউটেন্সিলস ছিল, যেরকম ধরো কাপ প্লেট, চা করে খেতাম, কফি করে খেতাম, ঠিক আছে, আর ওগুলো দেখুন টুমদাম করে নিচে পড়ছে স্টিলের। আমরা কিন্তু নিজের কানে কিন্তু শুনতে পেরেছি, প্রস্তাব শুনছি এই হচ্ছে। এবার আমরা চুপচাপ করে না মানে সিরিয়াস, তখন আমরা ভয় পেয়ে গেছি, 12টা বাজে আমরা ভয় পেয়ে গেছি। এখন যে কি হচ্ছে, ও বন্ধুরা বলছে পাশের বাড়ি কাকিয়েকে, আঙ্কেলকে, দিদিকে ডাকবো, দিদি দাদাকে, না ডাকিস না, রাত্রেবেলার মধ্যে কিছু করিস না, ঠিক আছে? তো কতক্ষণ 10-15 মিনিট হওয়ার পর জিনিসটা চুপ হলো, বুঝলে? 15 মিনিট ধরে এই তাণ্ডবটা হলো, মিনিট পর চুপ হলো। এবার আমরা 2জনে মিলে চুপচাপ করে শুয়ে পড়লাম প্রস্তাব, একদম দেয়ালের সাইডে আমার বন্ধুটা শোয়, তার পাশে আমি, ঠিক আছে? আমরা শুয়ে আছি, রাত্রে 2-2:30টার সময় দেখি আমার পিঠের মধ্যে না, মানে তোমার বাড়িতে কি কুকুর আছে? না, নেই। কুকুর নেই তো? এবার কুকুর থাকলে কুকুরের যে লোমটা যেটা থাকে না, বডিতে টাচ লাগে, যেরকম ফিল হয়, কুকুর তো ধরেছে, বড় লোমওয়ালা কুকুর, বড় লোমওয়ালা কুকুর যখন তুমি ধরবে যেরকম ফিল হয়, আমার শরীরে ওরকম ফিল হচ্ছে, আর মানে গড় করে আওয়াজ, আর তোমার নিঃশ্বাস ফেলছে না, খুব বড় নিঃশ্বাস ফেলছে শরীরের মধ্যে। আমি বুঝতে পারছি, ফিল করছি যে এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে।
বুঝলে? এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে, আমি বুঝতে পারছি। তো আমার এই সাহস নেই যে আমি পেছনে ঘুরে একটু তাকাবো। আমি অলরেডি লস্ট মাই এভরিথিং। পাশের বন্ধুটাকে আমি ডাকতে পারছি না, জানাই কি হচ্ছে। তুমি বিশ্বাস করবেন না, ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে আমি জাস্ট পেছনে ঘুরে তাকিয়েছি, কিছু নেই, কিচ্ছু নেই। তুমি ভাবো জিনিসটা কিরকম। সিরিয়াসলি অন গড, আমি এইভাবে দেখে না, আমার এখন বলছি আমার হাতের লোমটুম খারাপ হয়ে যাচ্ছে জানো। বহু বছরের পুরোনো ঘটনা, এখন আমি চিন্তা করলে এখন আমি ভয় পাই। তো দেওয়ার পর সেদিনকে সারাদিন গেল, এই হলো। পরের দিন বন্ধু দুটো আসলো, দরজাটা খুলেছে, কৌস্তব তুমি বিশ্বাস করবে না, অ্যাসিডিস যা যা জিনিস যেখানে ছিল সেখানেই আছে। বুঝলে? ওকে ওকে। যেখানে যা যা জিনিস ছিল সেখানেই আছে, কিচ্ছু ওলট পালট হয়নি। কিন্তু কালকে রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা কিন্তু আমরা স্পষ্ট দুজনে মিলে শুনেছি ওই দুটো রুমের ভেতরে কিন্তু তাণ্ডব হয়েছে। আচ্ছা। দুটো রুমের ভেতরে কিন্তু তাণ্ডব হয়েছে, এবং তাণ্ডব মানে কি চরম ভাবে তাণ্ডব হয়েছে, ভালো রকম ভাবে তাণ্ডব হয়েছে। কিন্তু সকাল হলে কিচ্ছু নেই, সব ওয়েল এন্ড গুড। আমার জন্য দুই বন্ধু মিলে রুমের দিকে তাকিয়ে আছে, মেয়ে দুটো বলছে কি দেখছিস? আরে না, রুমটা ঠিক আছে কিনা? বলে রুমটা ঠিক আছে, কিছু তো হয়নি। আনলাম যে কিচেনে দেখ, কিচেনও নর্মাল। তাহলে কি করতো, আমরা ভুল শুনলাম? আর আমরা তো ড্রিঙ্ক করি না, কিছু করি না। সিরিয়াসলি আমরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক কিছু করি না, দু বন্ধু আমরা কখনো করি না স্টিল এখনো। আমরা ড্রিঙ্ক করিনি, কিছু করিনি, কি আমরা কি ভুল শুনলাম? এই এক্সপ্লেনেশনটা তুমি দিতে পারবে আমাকে? ড্রিঙ্ক করো না যখন, হ্যালুসিনেশনের ব্যাপার নেই, কিছুই নেই। চারজনেই কম বেশি ব্যাপারটা ফিল করেছো। আমরা চারজনই করেছি। ব্যাপারটা বলে এখন জিনিসটার মধ্যে কি এরকম এক্সপ্লেনেশন কিছু আছে? গেল দিন, ঠিক আছে। তার সেদিনকে রাত্রেবেলা আমাদের অফ ডে ছিল, ঠিক আছে। আমাদের চারজনের অফ ডে ছিল। চারজনই আমরা ডিসিশন নিলাম যে আমরা ওখানে গিয়ে, জগদম্বা বলে ওখানে একটা জায়গা আছে, ওখানে মাল্টিপ্লেক্স আছে, বুঝতে পেরেছ? আর ওই সময় তোমার কিংকংটা রিলিজ করেছে, ফার্স্ট যে কিংকংটা, ঠিক আছে। ফার্স্ট যে কিংকংটা রিলিজ করেছে, সবাই মিলে ওটা দেখতে যাবো। চারজন মিলে চলে গেছি। আর সিনেমা মুভি টুভি দেখে ওখান দিয়ে ডিনার ফিনার করে রাত্রেবেলা 8টা, 9টা, 9:30, 10টা মতো হয়ে গেছে, বুঝতে পেরেছো? 10টার মতো হয়ে গেছে। ওই চারজনে এসে ফ্রেশ হয়ে চারজনে বসে গল্প করছি, বুঝলে? চারজন মিলে গল্প করছি। আমার মেয়েদের যে রুমটা আছে, মেয়েদের যে রুমটা দরজাটা দেওয়া, দরজা দিয়ে ওরা এসে আমার রুমের মধ্যে, আমার রুমের ভেতরে একটা সোফা ছিল, বুঝতে পেরেছো? সোফার মধ্যে ওরা বসে, আর নিচে আমরা বসে আমরা গল্প করছি। তো হালকা হালকা ঠান্ডা ওখানে। তো হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। তো গল্প করছি, তো আমরা বিভিন্ন টাইপের গল্প করছি। হঠাৎ আবার সেই আওয়াজ, মানে হচ্ছে কেউ খাবার বের করছে, কেউ ওসব বের করছে, কেউ ওই তোমার তোমার ওই রান্নাঘরের থেকে ওই তোমার কাপ প্লেট ফেলছে। তখন 12টা, 12:30 বাজে, ঠিক আছে। চারদিকে চুপচাপ, কোনো লোকজন নেই। আর বিল্ডিংটি এরকম একটা পজিশনে ছিল, একদম শেষে তো, ঠিক আছে। ওই আশেপাশে লোকজনও কম আসতো ওই জায়গাটায় একটু ফাঁকা পুরো। মোটামুটি 5টার পর থেকে ওই সাইডের লোকজন দেখা যেত না, খুব কম। আচ্ছা। তো চারজনের দিকে মুখে চারজনে তাকিয়ে আছি, বুঝলে? তারপর চারজনে তাকিয়ে আছে, কেউ সাহস নেই যে ভেতরে ঢোকার, কারোর সাহস নেই যে দরজাটা খুলে ভেতরে ঢোকার কি হচ্ছে। 10-15 মিনিট পর এই কেসটা হওয়ার পর আস্তে আস্তে চুপ হলো।
এবার আমি বললাম যা ভেতরে দেখ কি হয়েছে। ও মেয়ে দুটো যাবেই না, আবার তোরা চল। আমরা বলছি আমরাও যাবো না। কোনো রকম আমরা ভয় করে আমরা গিয়ে দেখলাম যে না, রুম যেরকম আছে ভাই সেরকমই হয়ে আছে, বুঝলে? বারবার এই জিনিসটা কেন হচ্ছে জানি না, নো আইডিয়া। কি করছে, কেন করছে, কিচ্ছু জানি না। আমাদের উঠে যেতে বলছেন, আমাদের চলে যেতে বলছে, সেটাও আমরা বুঝতে পারছি না। এটা আমরাও বুঝতে পারছি না আমরা কি করব। ওকে, ওই দিনই রাত্রেবেলা আমরা ডিসিশন নিই, 1 মাস যখন আমাদের বাকি আছে, যে ভাই আমরা এখানে আর থাকবো না। ওকে, এখানে আর থাকবো না। যেই আমরা বলেছি থাকবো না, কৌস্তব তুমি বিশ্বাস করবে না, সেই বাচ্চাটার আওয়াজটা আবার শোনা যাচ্ছে, দৌড়চ্ছে সাইড দিয়ে। মানে যখন নিজেদের মধ্যে ডিসকাস করেছো ওটা ডিসকাস করছি, ঠিক তার তখনই আমার একটা যে মেয়েটা ছিল, নর্থ ইস্টের মেয়েটা বলছে লিসেন এভরিওয়ান স্টপ লিসেন। ও হিন্দি বলতে পারতো না, ম্যাক্সিমাম শুনে কথা বলতো, ঠিক আছে? বলছে আমি স্টপ এভরিওয়ান স্টপ প্লিজ লিসেন এন্ড ওয়াক লিসেন। শুনছি যে বাচ্চাটা দৌড়ছে, দরজার মধ্যে জানলার ধরে লাফ মারছে, মনে হয় লাফালাফি করছে বাচ্চাটা। ওকে ওকে, আমি বলছি না কৌস্তব, আমার 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 শরীরে না, শরীর মানে গুজবাম আসছে আমার শরীরে। অ্যাকচুয়ালি স্কেরি ব্যাপারটা খুবই। আমার গুজবাম আসছে। এবং তোমাদের অনেক অডিয়েন্স বলবে যে এইগুলো সবসময় এগুলো হতে থাকে, কিন্তু ভাই আমরা ফেস করেছি জিনিসটা, আমি ফেস করেছি, আমরা জানি যে কি হয়, মানে মানুষের একটা প্রবলেম এরকম একটা ফেস করলে মানুষের যে কি মানে কি সিচুয়েশন হয়। তো এটা যাওয়ার পর দুমদাম করে আওয়াজ হচ্ছে, উঠছে, এই করছে জানলার মধ্যে। মানে ধরো তুমি একটা জায়গাতে লাফ মারলে জানলার মধ্যে লাফ মারলে জানলাটা কে খুলবে না, ঠিক ওরকম হচ্ছে। আমরা টোটালি গন, 4 জন টোটালি গন। আমরা দৌড় দিয়ে গিয়ে ভেতরের রুমে গিয়ে 4 জনে মিলে চুপচাপ করে বসে জুবুথুবাই বসে আছি, তাণ্ডব দেখছি বাইরে। তখন আমরা ডিসিশন নিলাম ভাই কালকে সকালবেলা আমরা এখান থেকে আসবো, সকালবেলা হবে, আমরা রুম দেখবো, আমি আমার হাতে চাবি দেবো, এখান থেকে হাওয়া। বুঝতে পারছো? প্রথমে সবাই অবিশ্বাস করছিল, সবাই অবিশ্বাস করছিল, সবার সাথে এটা হয়েছে, সবার সঙ্গে হয়েছে, সবার সঙ্গে ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে হয়েছে, এবার সব একসঙ্গে হচ্ছে। ক্রমশ বাড়ছে ব্যাপারটা আস্তে আস্তে কিছু একটা হচ্ছে। পরের সকালবেলা হলো, সকালবেলা হওয়ার পর আমি ফার্স্ট দিন সকাল 7টার সময় দিদি ঘুম থেকে ওঠে, ফার্স্টে দিদির কাছে গেলাম, আর দিদিকে বললাম দিদি আমরা চলে যাব। যে দিদিটা যে ছিল তার বাবা হচ্ছে বিআর সিং এর চাকরি করতো কলকাতার শিয়ালদায়, ঠিক আছে? আচ্ছা, মানে ওই 4.5 ফুটের মহিলা? না না, মহিলা না, যার ছোট ছেলের বউ। ল্যান্ডলর্ডের যে ছোট ছেলে আছে তার বউ তো আমার পাশের রুমেই থাকতো, পাশের ফ্ল্যাটে থাকতো। ওকে আমি বললাম যে দিদি আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। ভদ্রমহিলা খুব ভালো, মেয়েটা খুব ভালো বাংলা বলতো, কেন ওর বাবা ওরা 7-8 বছর কলকাতায় ছিল। আর তুমি প্রথমে যে ওই মুসলিম ভদ্রমহিলার কথা বললে, তিনি কে তাহলে? উনি হচ্ছে ল্যান্ডলেডি। আর পাশে যিনি পাশে ছিল হচ্ছে ওনার ল্যান্ডলেডি, ছোট ছেলে থাকতো, ওর ফ্যামিলি থাকতো, ছোট ছেলের ওয়াইফ আর 2টো বাচ্চা, একটা চাপ। আমি যখন গেছিলাম না বলে তুমি আমি ফার্স্টে ওনার সঙ্গে একটু ভালো ইন্টারাক্ট ছিল, আমি ওনাকে বলেছিলাম যে দিদি, বাংলা কথা বলতো, যে দিদি এরকম আমরা থাকবো না, আমরা চলে যাব। বলে কি প্রবলেম? দিদি এই প্রবলেম। উনি কি বলছে জানো? কি বলছেন? আমরা 4 জন দাঁড়ানো, বলছে কোনো অসুবিধা, তোমাদের কোনো ক্ষতি করবে না। মানে ওরা জানে যে এই জিনিসটা আছে?
আমি তোমাকে কি বললাম, উনি মহিলা বলছে তোমাদের কোনো ক্ষতি করবে তো নিশ্চিন্ত থাকো। এটা আত্মারাম খাটারা মতো হয়ে গেছে আমার 4 জনের। সরি তো একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, কিন্তু এই জিনিসটা তোমাকে যদি বলে যে তুমি কিছু হবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমরা কি করবে? বাচ্চা হচ্ছে 4টে ছেলে। ভাবছি জাস্ট। তারপর ওরা সব জানে, সবকিছু ওরা জানে। তোমাদের কিছু না জানিয়ে ভাড়া দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে, কি করবে? পেয়েছে ভাড়া, কিছু জানে না, দিয়ে দিয়েছে। যা থাক। তারপর কি হলো? তারপরে আমরা সকালবেলা 9টার সময় গেলাম আমরা ল্যান্ডলেডির কাছে, বুঝতে পেরেছেন? যে কালো পোশাক পরে থাকতো সবসময়। হ্যাঁ, 9টার সময় মহিলাটার কাছে গেলাম, দেখি ওরকম কালো রঙের ড্রেস পরে আছে, চুপচাপ করে বসে আমাদের দেখে স্টান্ট হয়ে আছে। বলে কি হলো? আমি যে দেখি আন্টিজি এই প্রবলেম আছে, ওটা প্রবলেম আছে, আমরা খুব ভয় পেয়ে আছি, আমরা এখানে থাকবো না, ঠিক আছে? আপনি যদি আপনার ডিপোজিটটা আমাদের দেন ফেরত, আমাদের ভালো হয়। আপনার আর 1 মাসের মাইনে ভাড়াটা কেটে আপনি আমার ডিপোজিটটা দিয়ে দিন, আমরা চলে যাবো, আমরা থাকবো না। উনি বলি প্রবলেম কি হচ্ছে? ডাইরেক্ট প্রবলেম কি হয়েছে? আমি দেখুন প্রবলেম এই প্রবলেম। মহিলা বলছে আমি তোমাদের এনশিওর করছি আজকে রাত থেকে তোমরা যতদিন এখানে থাকবে ততদিন তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, প্রবলেম হবে না। আর যদি একদিনও যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, একদিনও যদি প্রবলেম হয়, তোমরা পরের দিন আসবে আমার কাছে। তোমরা যে 4 মাস 5 মাস 5 মাসের উপরে আমাদের কাছে থেকেছে, 5 মাসে ভাড়া দেবে, ভাড়া দিয়ে দেবো রিটার্ন, প্লাস ডিপোজিট সেগুলো সব দিয়ে দেবো, বুঝলে? পরের দিন আমরা 4 জন ছুটি নিয়েছি হোটেল থেকে, ঠিক আছে, পার্সোনাল কাজের জন্য আমরা ছুটি নিয়েছি। এবার আমরা 4 জন মিলে মিটিং করছি, আমি ভাই কি করব। সঙ্গে আমার বন্ধুটা রঞ্জিত ছিল, বুঝতে পেরেছো? তো ওরা আমাকে, আমার যে বন্ধু রঞ্জিত, ও বলছে দেখ তোরা 2 জন ছেলে আমার রুমে শিফট করে যেতে পারিস, কিন্তু 2টো মেয়েকে আমরা কি করব? 2টো মেয়েকে তো এখানে মানে ওখানে যে সিস্টেম, 2টো মেয়েকে একা কেউ রেন্ট দেবে না, বুঝতে পেরেছো? রেন্ট দেবে না। যদি কোথাও পিজি থাকে সেখানে 1 মাসের জন্য কেউ দেবে না, দেয় না, কেউ দেবে না ওখানে। তখনকার দিনের সিস্টেম এই ছিল যে দেবে না। তখন আমি বললাম যে ভাই তাহলে আমরা কি করব? তখন আমরা ডিসিশন নিলাম যে উনি যখন, মহিলাটা যখন এতই যখন আমাদেরকে বলেছে যে কিছু হবে না বা কিছু হবে না, বলে আমরা 1টা-2টো রাত দেখি। 2টো মেয়ে তো রাত দেখেছি, বলে আমরা থাকবোই না, আমরা চলেই যাবো, আমরা কলকাতায় ব্যাক করবো, দরকার নেই ট্রেনিং এর। ন্যাচারালি বলে আমরা করবো না, আমরা চললাম কলকাতা। বললাম দেখ 2 দিন থাকি, আমরাও থাকবো, রঞ্জিত তোর ভাই তুইও থাক, একসঙ্গে 4 জন মিলে থাকি, দেখি সিচুয়েশন কি হয়। না হলে আমরা পরের দিন তো আমরা চলেই যাবো, কোনো অসুবিধার কিছু নেই, ব্যবস্থা একটা হয়ে যাবে। তো কোর্সটা ওই 4 দিন যাওয়ার পর, মানে তার পরের দিন থেকে, এই কেসটা হওয়ার পরের দিন থেকে আমাদের সঙ্গে আর কোনো কিছু হয়নি। যতদিন আমরা না হয়নি। এবার আসি আমি কিছু কিছু জায়গায়। যখন আমি প্রথম ওই রুমে ঢুকি, ঠিক আছে, প্রত্যেকটা নিচের 2টো রুমের ওপরে 2টো শিং, মহিষের শিংগুলো দেখেছো না, ছোট মহিষের শিং, তোমার কালো কাঠ দিয়ে বাঁধা। মহিষের শিং কালো কাঠ দিয়ে বাঁধা? 2টো ঝোলানো, 2টো রুমের মাঝখানে, 2টো রুমে ওপরে ঝোলানো। আমরা ভালো মতো কিছু রিচুয়াল ওদের আছে, সেই আছে, ঠিক আছে। আচ্ছা। প্রত্যেক শনিবার মঙ্গলবার ওনাদের বাড়ির ওখান থেকে একটা ধুনোর আওয়াজ আসতো, ধুনোর গন্ধ আসতো। শনিবার মঙ্গলবার কিন্তু ওই তাণ্ডবটা হতো না আমাদের ওখানে, বুঝলে? মানে অন্যদিন হতে পারতো, বাট শনিবার মঙ্গলবার কিন্তু কখনো হয়নি। যতগুলো কেস বললাম, যতগুলো ঘটনা বললাম, ওগুলো সব তোমার মানডেতে হয়েছে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডেতে হয়েছে, সানডেতে হয়েছে।
কিন্তু ফ্রাইডে স্যাটারডে ওই 2 দিন হয়নি। এগুলো আমি এসে পরে ক্যালকুলেশন করে দেখলাম সত্যি তো শনিবার মঙ্গলবার তো হয়নি। ওদের বাড়ি থেকে তোমার ধুনো আসতো, বুঝতে পেরেছো? ধুনোর গন্ধ। প্রথম আমরা কি ভাবতাম যে ওদের যে বিল্ডিং এর পাশে একটা বললাম না আমার একটা আরেকটা বাড়ি আছে, বুঝতে পেরেছো, বাংলো টাইপের বাড়িটা না পুরো ফাঁকা। ওখানে তোমার যে ল্যান্ডলর্ড যেটা ছিল ওরা বাইরে থাকতো, আউট অফ ইন্ডিয়া, শুধু নিচে একটা তোমার কেয়ারটেকার থাকতো। আমি ভাবলাম ও হয়তো বদমাইশি করে বা ও হয়তো ছেলে পুলে এখানে তো ভয় দেখানোর জন্য হয়তো এসব উঠে যাওয়া বা অন্য কিছু মতলব থাকতেই পারে, বুঝতে পেরেছো? বদমাইশি করে না যে ধরো আমি ভালো হচ্ছে তুই পাশের লোক ভালো দেখতে পাচ্ছে না, সেটা নিয়ে করতেই পারে। তো এটা দেখেছি ওদের মহিলাদের ল্যান্ডলর্ডের ড্রয়িং রুমে তোমার কালী মন্দির, কালী ঠাকুর ছবি। তো এটা একটু যাওয়ার পর এবার আস্তে আস্তে আসছে এটার মেন রিজনটা কি, যেদিনকে আমরা চলে যাব সেদিনকে আমি ওই অসীম কাকুর সঙ্গে দেখা করতে যাই গুড বাই করার জন্য। হ্যাঁ, আমি গুড বাই গেলে হ্যাঁ বাঙালি ভদ্রলোক তো ওনার সঙ্গে নিয়ে ঘটনা কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু বলিনি এক মাস বড় ঘটনা হওয়ার পর, ঠিক আছে? তো যাওয়ার পর গুড বাই করার পর আমি কাকুর কাছে গেলাম, কাকুকে আমি সেদিনকে পুরো ঘটনা আমি ওনাকে বললাম। তখন উনি বলে আমি সেই তো বলি ছেলে বাচ্চাগুলো তোমরা ওখানে করে আছো, কিভাবে আছো, তোমাদের কোনো ভয় করে না বা কিছু হয় না? আমি বললাম তাহলে আঙ্কেল ওখানে কি প্রবলেম আছে না আছে আপনি তো আমাদের আগেই বলতে পারতেন। বলছে দেখো আমি আগে বলতে পারতাম, আমি এখানে একজন বাঙালি মানুষ, ঠিক আছে, এরা যদি গ্রুপ এসে বা আমি যদি বলি না ওখানেই আছে না আছে, কারণ ওরা উল্টো আমার উপর ব্লেম করবে যে উল্টো আমি নাকি ওদেরকে ভাড়াতে সরিয়ে দিচ্ছি, আমার প্রবলেম হবে এখানে বিজনেস করতে, বুঝলো ব্যাপারটা? তখন ও আমাকে বললো, ও যখন ওই ভদ্রলোক আমাকে বললো আমি যে কাকু এই ব্যাপার এরকম এরকম হয়েছে, কারণটা কি? বলছে দেখো ওই যে ভদ্র মহিলা আছে এ আগে পর থেকে একটু ওই ব্ল্যাক ম্যাজিক বা এসব উনি করে, ঠিক আছে, উনি বহু দূরে দূরে যায়, এখানে ওর বাড়ি যায় ওজার মতো, বুঝতে পেরেছো? বলে ওর বাড়িতে কালী পুজোর কালী ঠাকুর কালীর ছবি দেখেছো? হ্যাঁ দেখেছি। বলে উনি কালীর সাধক, মুসলিম হয়ে কালীর সাধক। জিনিসটা কৃপি না? শুনেছো কখনো? না, এটা খুব রেয়ার মানে আমি শুনিনি এটা। এগুলো মানে এগুলো তোমাদের এই চ্যানেলের গল্প শুনতে শুনতে না, এগুলো যখন আমি একটা পর একটা যখন আমি সাজিয়েছি না, তখন আমি বললাম যে জিনিসটা কিন্তু অনেক কিছু খারাপ হয়েছে আমাদের সঙ্গে। ওনার কাছে গেলাম, উনি আমাকে বললো যে তো ঘটনা কি? আমি বলে দেখো উনি এই কি কাজ করে, উনি কিন্তু কালীর সাধক। ওনার 3টে ছেলে ছিল, আজ থেকে 20 বছর আগে ওনার 3টে ছেলে। বড় ছেলে যে দেখছো ওর সঙ্গে থেকে তোমাদের বাড়ি যে থাকতো ওটা হচ্ছে মেজো, ওর পরে একটা ছেলে ছিল ছোট। ওইখানে তোমার রামকৃষ্ণ বিচ বলে একটা বিচ আছে, বুঝতে পেরেছো? খুব সুন্দর স্পট, খুব ভালো। ওইখানে ওরা খেলতে গিয়ে বাচ্চাটার তখন বয়স 10-12 বছর, 7-8 বছরের মতো বয়স, 7-8 বছর 7-8 বছর বয়স বাচ্চাটা ওখানে কোনো অ্যাক্সিডেন্টে ওখানে ডুবে মারা যায়। আচ্ছা। এবার ওর মা হয়েছে কি ওকে মানে আত্মা শান্তি দেয়নি, ওখানেও আটকে রেখে দিয়েছে। প্রত্যেক রাত্রে আসে, প্রত্যেক রাত্রে ওর সঙ্গে কথা বলে, ওর সঙ্গে মায়ের সঙ্গে কথা বলে, মায়ের সঙ্গে খেলে। আমি বলছি না অন কর, আমার বাপ কি দিচ্ছে, একটা ঘরের মধ্যে কথা বলছি তো মনে হচ্ছে তাড়াতাড়ি কথা বলে শেষ করে তাড়াতাড়ি আমি ঘুমোতে চলে যাই। আরে ভাই তুমি যখন কথা বলছো, ঠিক আছে, আমি পুরীতে আছি এখন, ঠিক আছে, একটা হোটেলের করিডোর এটা, ঠিক আছে, ওখানে বসে কথা বলছি, ওকে, আশেপাশে কেউ নেই, মাঝে মধ্যে কিছু লোকজন যাতায়াত করছে, আর পুরো মানে কি বলবো পুরো করিডোর ফাঁকা, কয়েকটা জায়গায় লাইটও জ্বলছে না।
এই অ্যাম্বিয়েন্সে যখন তোমার আমি ঘটনাটা শুনছি না, ঠিক আছে, লিটারালি আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে ওই ভদ্রমহিলা নিজের বাচ্চা, মৃত বাচ্চা, ওকে মুক্তি দেয়নি, মৃত্যুর পর আবার ফিরিয়ে এনেছে। মৃত্যুর পর ফিরিয়েছে, ওকে ওর মধ্যেই আটকে রেখে দিয়েছে টান। আমি বললাম তাহলে এখানে, আমি বললাম, তারপর বললাম যেরকম আমার একটা কুকুরের মতো একটা কি লাগলো পিছনে এরকম ইয়েতে, একদিনই আমি ওটার ফিলিংস পেয়েছি। বলছে ওর নাম জ্যাক, ও জার্মান শেফার্ড, ওদের বাড়িতে ছিল। আর ওটা খুব ওদের মানে খুব মানে কি বলবো, ওবিডিয়েন্ট ডগ ছিল ওদের, ঠিক আছে, খুব ভালো, খুব ওবিডিয়েন্ট ডগ ছিল, 13-14 বছর ছিল। তো বাড়িতে একবার ডাকাতি হয় না, চুরি করতে হয়, ও 3 তলার ছাদ থেকে জাম্প মারে। আচ্ছা আচ্ছা, আটকাবার জন্য 3 তলা ওখান থেকে জাম্প মারে, জাম্প মারার পর ইনজোর্ড হয়, 1 সপ্তাহ পর কুকুরটা মারা যায়। ওই মহিলা কি করেছে, ওকে পর্যন্ত আটকে রেখে দিয়েছে, না ওকেও যেতে দেয়নি, ওকে যেতে দেয়নি। কারণ বলতে, কারণ হয়তো ওরা হয়তো ভেবেছে এই কুকুর থাকলে ওদের হয়তো সেফটি থাকবে, কেউ যেন চুরি হবে না, কিছু হবে না। কিন্তু এটাও ঠিক কৌস্তব, আমি যখন ছিলাম তো 6 মাস, আশেপাশে অনেক বাড়িতে চুরি হয়েছে, এই বাড়িতে কোনো চুরি হয়নি। তুমি মাঝে মধ্যে বলছিলে যে তোমাদের লাগেজ ব্যাগেজ যা যা ছিল ওগুলো কেউ বার করে লন্ডভন্ড করতো আওয়াজ পেতে, ঠিক আছে, সেটা কি ওই বাচ্চাটাই করতো? ওটাই, বাচ্চাটার আত্মা, ওই বাচ্চার আত্মাটাই করতো, প্রবাবলি ওরাই করতো। কেউ, তুমি আমাকে ওর না কুকুরটা করতো, কে করতো না করতো সেটা আমরা তো খুলে তো দেখতে পারিনি, কিন্তু কিছু একটা ঘটনা হয়েছে। তুমি আমাকে যেটা বললে যে তোমাদের সাথে আরো খারাপ হয়েছে, এটা পরে বুঝতে পেরেছো? কি তুমি বললে যে তোমাদের সাথে কিছু খারাপও হয়েছে, তুমি পরে বুঝতে পেরেছো? লাইক যেমন খারাপ হয়েছে কি দেখবে, পরবর্তী সময় আমরা যেন বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের হেলথের উপর কিন্তু বিশাল রকম ভাবে একটা গেছে, ঠিক আছে, হেলথের মানুষ। হ্যাঁ, তুমি আমাকে দেখোনি, আমার হাইট ধরো 5 ফিট 7-8 এরকম আমার হাইট, ঠিক আছে, আমি খুব হেলদি, আমার ওজন ধরো তোমার 75-76 এরকম আমার ওয়েট, ঠিক আছে। এই ওয়েটটা কিন্তু আমার বরাবরই ছিল, হয়তো 2 কেজি কম 2 কেজি বেশি এই। তো আমি যখন ওখানে যাই, খাওয়া দাওয়াতে একটা প্রবলেম তো মানুষের থাকে, সাউথ ইন্ডিয়াতে খাওয়া দাওয়া একটা প্রবলেম থাকে। এবার গ্র্যাজুয়ালি আমাদের ওয়েট না, আমার বন্ধুটার ওয়েট না গ্র্যাজুয়ালি অনেক কমে গেছে। আমি যখন কলকাতায় আসি তখন আমার ওজন প্রায় 12-13 কিলো কমেছে, আমার বন্ধুটার ওজন 15 কেজি কমেছে। অন গড, আমি তোমাকে ছবি পাঠালে তুমি বুঝতে পারবে। খাওয়া দাওয়ার জন্য কিন্তু এতটাও ডিক্রিজ করে, এতটা হয় না বস, হয় না। আমি তো বাইরে মানে আউট অফ ইন্ডিয়াও কাজ করেছি, আমি জানি। সাউথ ইন্ডিয়াতে বাঙালি ছেলেদের প্রবলেম কিন্তু এতটাও প্রবলেম হয় না, কিন্তু আমরা ফুড ড্রিঙ্ক নিতাম। আমরা এরকম হতো যে যেহেতু হোটেলে কাজ করেছি, ঠিক আছে, কিচেনে খাবার দাবারের কোনো অভাব নেই, একটা ভালো ফুডই আমরা খেয়েছি, একটা। সেকেন্ড হচ্ছে অফ টাইমেও আমরা গিয়ে তোমার এই স্টেশনের ওখানে বাঙালি হোটেল আছে, সেখানে পর্যন্ত আমার বন্ধু বান্ধব বাঙালি ছেলেরা আমরা গিয়ে আমরা ওখানেও গিয়েও খেতাম। হয়তো সবসময় হতো না, উইকেতে একবার, 2 সপ্তাহে একবার যেতাম, কারণ আমাদের পয়সাটাও তো খুব মানে একটা লিমিটেড ছিল আমার। আমাদের শরীরে এরকম হয়েছে, মানে তোমাদের হেলথ গ্র্যাজুয়ালি হেলথ এরকম হয়েছে যে বন্ধুযুক্ত মেয়ে দুটো যেটা গেছে, ওদের পিরিয়ডের উপর পিরিয়ড মিস হতো। আচ্ছা, আমার বান্ধবীটা তো যেটা নর্থ মানে তোমার মিডল ইস্টে মানে তোমার নর্থ ইস্টে মেয়েটা থাকতো, ওর তো 1 মাস পিরিয়ডই মিস হয়ে গেল, ভয় পেয়ে গেছে, প্রেগনেন্ট না হয়ে গেল। সরি, এটা ওভার ফোনে কথা বলাটা ঠিক নয়, কিন্তু এটা হয়েছে। হয়তো ওরা হেলথের দিক দিয়ে অতটা কিছু, ওদের এই সমস্যাটা হয়েছে মেয়েদের। ওই হাড় গোড়, সিঁদুর মাখা হাড় গোড় যা পড়েছিল। এবার আমি তখন ওনাকে বললাম, এবার মেন কথা ছিল মানে অসীম বলে উনি এরকম তন্ত্রবিদ্যা করে, ই করে।
জানি আমি হার ফার দেখেছি, এই করেছি। বলে না, দেখেছে নর্মাল ব্যাপার, ওইসব বাড়িতে হয় বলে এগুলো দেখতে পেয়েছে, না করলে ওই পিসকেই তোমরা দেখতে পারবে। তো আমি তারপর ওখান থেকে আমরা চলে আসি। চলে আসার পর আমার কলকাতায় আসার 6 মাস মতো, আমার 6 থেকে 7 মাস মতো আমার লেগেছে আমার শরীর ঠিক হতে। বাট প্যারানর্মাল কিছু আর হয়নি? প্যারানর্মাল ওই যে ঘটনাটা হওয়ার পর মানে ল্যান্ডলেডি যখন আমাদের বলেছে যে তারপরে দিন থেকে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, তারপর থেকে কষ্ট হওয়ার কোনো প্রবলেম হয়নি। মারাত্মক ঘটনা, মারাত্মক ঘটনা অমিতদা। আমাদের আর কিছু কোনোদিনও কোনো প্রবলেম হয়নি বা আমরা কোনো প্রবলেম ফেস করিনি, ঠিক আছে। আমরা হয়তো চলে যেতাম অন্য রুমে চলে যেতাম, কিন্তু 2টো মেয়ের জন্য আমরা যেতে পারিনি। বুঝতে পারছি। এই একটা গেছে একটা ঘটনা, যে কৌস্তব এখনো মাঝে মাঝে ভাবলে না, এখনো না একটু হাসিয়ে ওঠে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে, তুমি এই যে ঘটনাটা বললে, ঠিক আছে, এই ঘটনাটা ছাড়া তুমি আমাকে আর একটা ঘটনার ব্যাপারে বলছিলে, মানে যেটা তুমি স্টার্ট করতেই যাচ্ছিলে, সেটা হচ্ছে তোমার বাবার ঘটনা। এখানে আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা পার্টিকুলার জায়গাতে লেগেছে, সেটা হচ্ছে যে তোমার বাবার হাতে, ঠিক আছে, একজন তান্ত্রিক কিছু চিনির গুঁড়ো দিয়েছিলেন বা চিনি দিয়েছিলেন, এবং সেই তান্ত্রিক তোমার বাবার হাত থেকে সেই চিনিটা চেটে খেয়েছিলেন, এবং তারপরে তোমার বাবা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যান। তোমার বাবার মাথার থেকে বেশ কিছু চুল টেনে ছিঁড়ে নেওয়া হয়। ওনার আর কিছু মনে নেই, হয়তো সব জ্ঞানেই ছিলেন, সবকিছুই ছিল, বাট তিনি এমন একটা ভাবের ঘোরে চলে গেছিলেন যে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। এই যে এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে, বা কি হয়েছিল, কোথা থেকে স্টার্টিং, এই পুরোটা জানতে চাই। কারণ তোমার প্রথমের যে এক্সপিরিয়েন্সটা, সেটা বিভৎস ক্রিপি একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এবং তোমার বাবার যে ঘটনাটা রয়েছে, ঠিক আছে, সেটা আরো দুর্দান্ত কিছু একটা। কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু করো। এই ঘটনাটা মোরলেস 2000, আর্লি 2000 কিংবা 2099, 2000 ঠিক এরকম সময় ঘটনা। তখন প্রবাবলি আমি তখন ক্লাস 7, 6, 7 এরকম পড়ি। তো বাবার 4 বন্ধু, আমাদের যেহেতু বিজনেস আমি আগেই বলেছি, বাবার 4 বন্ধু, 4 সেম বিজনেসে ওরা জড়িত, ঠিক আছে। এবং আমাদের জুয়েলারি বিজনেস সেখানে এখনো আছে। তো 4 জনই ওই বিজনেসের সঙ্গে জড়িত। মানে এখন এজের দিক দিয়ে বাবা 4 জনের থেকে একটু ছোট ছিল, 4 জনই বাবা, অন্য যারা 3 জন ছিল বাবার থেকে একটু এজেড, ঠিক আছে। তো তার মধ্যে একজন যে ভদ্রলোক ছিল, ঠিক আছে, যে বাবার থেকে ধরো প্রায় 10 থেকে 12 বছরের বড়। তার 2টো মেয়ে, আমি 2টো আবার আমাদের থেকে আবার ছোট মেয়েগুলো, বুঝলে, মেয়েগুলো আমাদের চেয়ে ছোট। এবং ওই ভদ্রলোকের অফুরন্ত সম্পত্তি, অফুরন্ত সম্পত্তি, বিশাল সম্পত্তি, মানে বিশাল। স্টিল উনি শ্বশুরবাড়িরও সম্পত্তি পেয়েছে, যেহেতু শ্বশুরবাড়িতে শ্বশুরের একটাই মেয়ে ছিল, সে পরিপ্রেক্ষিতে শ্বশুরের বিশাল সম্পত্তি পেয়েছে। কিন্তু ভদ্রলোকের যেটা সমস্যা হতো, ভদ্রলোক শরীর খুব অসুস্থ থাকতো। বাবাকে দেখা হলেই বলতো যে দাদা আপনার 3টে ছেলে, যদি আমার একটা ছেলে থাকতে খুব ভালো হতো, বুঝতে পেরেছ। তো সেম কোনো একটা দিন রবিবার ছিল, এই ঘটনাটা আমার মার কাছ থেকে শোনা বেসিক্যালি, ঠিক আছে। পরে সেটা বাবা কিন্তু আমাদের সামনে বলে গেছে যে এরকম হয়েছিল আমার সঙ্গে। তো রোববার দিন তো বাবাকে ফোন করেছি যে দাদা আপনি কোথায় আছেন, এবং আমাদের বাড়ি আর ওই আন্তরিকের বাড়ি ধরো ওয়াকিং ডিস্টেন্স 10 থেকে 15 মিনিট, বুঝলে। আচ্ছা।
ওনারা মেন রোডের সামনে থাকতো, মেন রোডের ওপরে থাকতো, আমরা মেন রোডটা একটু ভেতরে থাকতো। কোথায়? বিলাঘাটা ফুলবাগান। আচ্ছা, আমি এখন নাম টোনার নেব না, ঠিক আছে? তো বাবা বলছে আপনি ওখানে আছি, আমি আসছি। বলে খুব আর্জেন্ট দরকার ছিল? বলে হ্যাঁ আর্জেন্ট দরকার ছিল দাদা, একটু আপনি আসুন। তো বাবা বলে ঠিক আছে, আমি 10-15 মিনিট আছি। বাবা অ্যাজ ইউজুয়াল গেছে। তো ওই বাড়িতে যে প্রস্তাব, মানে লাস্ট 15-20 দিন ধরে একজন ভদ্রলোক আসতো, তান্ত্রিক গছের কিছু ভদ্রলোক, সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো পরতো, ওই বাড়িতেই থাকতো, আসতে যেত। বাবার চোখে পড়েছে। বাবা জিজ্ঞাসা করেছে ভদ্রলোক কে? বলে ওই ফ্যামিলি ফ্রেন্ড এরকম, উনি এভাবে এগিয়ে গেছে, ঠিক আছে? আসল পরিচয়টা গোপন করেছে। একদম অ্যাজ ইউজুয়াল। তো উনি আমাকে তো কদিন, মানে উনি আসার ঠিক পরপরই না, ওই আঙ্কেলেরও তোমার ড্রেস আপ আস্তে আস্তে চেঞ্জ। সে হোয়াইট জামা, হোয়াইট প্যান্ট, হোয়াইট শুজ এসব পরতো, বুঝতে পেরেছি, পুরো হোয়াইট। আচ্ছা। তো বাবা বলছে কি হলো হঠাৎ আপনার এত চেঞ্জ কিছু? বলছে না, এটা করলে মন ফ্রেশ থাকে, সাদা জিনিস করলে মন ভালো থাকে, অ্যাজ ইউজুয়াল। তো বাবাকে ডাক দিয়েছে, বাবা গেছে। বাবাকে বলতে ওদের 4 তলা বাড়ি, আর ওই ভদ্রলোক বসতে হচ্ছে তোমার 3 তলায়। বাবাকে বলে আজ আপনি 2 তলায় আপনি আসুন। বাবা গেছে, গিয়ে দেখে যে ভদ্রলোক বসে আছে, লাল রঙের তোমার ধুতি, লাল রঙের ওড়না পরে বসে আছে, কালী ঠাকুরের সামনে বসে আছে, ঠিক আছে? কালী একটা বড় ছবি আছে, ছবির সামনে বসে আছে। বাবা গেছে, বাবাকে বলছে বস। বাবা বসেছে। তো ওই আঙ্কেল বলেছে যে দাদা 25 পয়সা আছে? বলছে তা বাবা বলছে কেন, কি করবো? বলছি না, 25 পয়সা নিয়েছে, পকেট থেকে 25 পয়সা বের করে বলে ঠাকুর মশাই নিল। ঠাকুর মশাই 25 পয়সা যতটুকু হয় অতটুকু চিনি, বুঝলে, চিনি বাবার হাতে দিল, আর আঙ্কেলকে বললো তুই চেটে খা। মানে কোন আঙ্কেলকে? মানে তোমার, মানে বাবার যে ফ্রেন্ড, মানে হ্যাঁ বাবার বন্ধুর যে ফ্রেন্ড, তাকে চেটে খেতে বলেছে তোমার? হ্যাঁ, বাবার হাতে নিয়েছে, বলে ওর হাত থেকে এটা চেটে খা। আচ্ছা আচ্ছা। বাবার কিন্তু কোনো দিনও শরীর খারাপ বা রোগ কিচ্ছু নেই, ফিট অ্যান্ড ফাইন। বাবা প্রায় 6 ফুটের মতো হাইট। বাবা প্রায় 6 ফুটের মতো হাইট, হেলদি চেহারা। বাবা নিজে ড্রাইভ করতো গাড়ি, ঠিক আছে, সব ভালো। মানে বাবার শরীর খারাপ বলে কিছু নেই। নর্মালি মানুষের জ্বর সর্দি কাশি ওটাই ওই, ঠিক আছে। বাবাকে আপ টু, বাবার তখন বয়স অ্যারাউন্ড 45-46 এরকম হবে। ওই বয়সে বাবা কিন্তু কোনোদিন আমার শরীর খারাপ হতে দেখিনি বাবাকে, বুঝলে। তো আমরা তো বাবাকে খাওয়াই, এবং বাবাকে বলে যে আঙ্কেলকে বলে যে দাদার হাতে যে ঘাম আছে, ঘামটা চেটে খান। ওকে, ঘামটাও চেটে খাও। বাবা ওটা, আঙ্কেল ওটাও খেলো। তারপর তোমার বাবা নিরুত্তর পুরো। বাবা দেখছে, বাবা আরে মানুষ যে করছে, বাবা বলছে বলে আমার কাছ থেকে পরবর্তী সময় বাবা যেটা বলে আমাকে করছে, আমি যে কিছু না করবো আমার করার ক্ষমতাটুকু ছিল না। আচ্ছা আচ্ছা। বলছে আমার পেছন থেকে ছুটে নিল, ছুটে নিয়ে নিয়ে চলে গেল তান্ত্রিক, বুঝলে। ওকে, তারপর আমাদের দোকান যেতে বলে, তো বাবা গাড়ি ড্রাইভ করে আসতে যেত, বাবা নিজে ড্রাইভ করে আসতে যেত, ঠিক আছে। তো ওই ঘটনা হওয়ার দিন 3-4 পর থেকে না বাবার সঙ্গে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে বাবা ড্রাইভ করছে, আমার হট করে লুকিং গ্লাসের দিকে তাকালো, মনে হচ্ছে না সিটের পেছনে কেউ বসে আছে। আবার চোখ বন্ধ করে আবার চোখ ঘুরিয়ে আবার যেন তাকে দেখে ভেতরে পেছনে কেউ নেই। একদিন এরকম, আরেকদিন কি হয়েছে, একদিন বাবার কাছে বাবার সাইডে মানে ও ড্রাইভারের সিটে দেখতে কি একজন বসে আছে মনে হচ্ছে। তোমার অবস্থাটা কিরকম হয়? রাস্তাঘাটে একটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো।
অ্যাক্সিডেন্ট হতে পারে। ওকে। এবার এরকম ঘটনা না হতে মানে কন্টিনিউয়াসলি কিন্তু বাবার সঙ্গে হচ্ছে। বাবা কিন্তু বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি, না আমার মাকে বলেছে, না আমার ঠাকুমাকে বলেছে, না আমার জ্যাঠামশাইকে বলেছে। বাট গাড়িতে এই জিনিসটা ফিল করতেন? গাড়িতে জিনিসটা ফিল করতো। গাড়িতে জিনিসটা ফিল করতো। ধরো বাবা দোকান বন্ধ করে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, এটা রাত্রেবেলা দিই, মনে হচ্ছে বাবার সঙ্গে কেউ কেউ পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কেউ বেসিক্যালি ফলো করছে। একদম এক্স্যাক্টলি, কেউ বাবাকে ফলো করছে। বাবা কোনো কাজ করছে, কিছু একজন কেউ ফলো করছে। বুঝলে? এবার এই ঘটনা 6-7 মাসের পর থেকেই আস্তে 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 বাবার সুগার ধরা পড়লো। বাবার কিন্তু সুগার, কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু সুগারের কোনো হিস্ট্রি নেই। আচ্ছা আচ্ছা। বাবার আস্তে আস্তে ধরা পড়ছে, আর ওই আঙ্কেল আস্তে আস্তে দিন দিন তত্ত্বাজা হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছ? ওকে ওকে। ভদ্রলোক কিন্তু দিন দিন তত্ত্বাজা হচ্ছে। তত্ত্বাজা দেখুন, বুঝতে পেরেছ? আরো মনে ইয়াং টু ইয়াং হচ্ছে উনি। বাবা আস্তে আস্তে শরীর খারাপ হচ্ছে, ওনার আস্তে আস্তে শরীর বেটার হচ্ছে। বাবা আস্তে আস্তে প্রেশার, সুগার, 2003-তে বাবার কিডনি প্রবলেম ধরা পড়লো। কিডনি প্রবলেম, কিডনি একটা দুটো কিডনি ড্যামেজ। 2003-তে বাবার কিডনি ট্রান্সপ্লান্ট হয় আমার বাবার। ওই ভদ্রলোক কিন্তু আস্তে আস্তে কিন্তু সব, কিন্তু দেখলে বোঝা যাবে না যে আজ থেকে 2-3 বছর আগে ভদ্রলোকের এত শরীর খারাপ ছিল। তারপর এবং এটাও তুমি এটা শুনলে তুমি পাগল হয়ে যাবে, ভদ্রলোক বাবার থেকে কম করে 12-13 বছরের বড়। আর ওনার ওয়াইফের বয়স আমার বাবার থেকে 2 বছরের বড় ওনার ওয়াইফ। আমার বাবা কিন্তু ওকে ওয়াইফকে দিদি বলতো। ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফ মানে যে আঙ্কেল আছে, তার শ্বশুর মশাই আর আমার দাদু, আমার ঠাকুরদা, ঠিক আছে, একদম মানে দুজন ফ্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা। ওই বয়সে আন্টি কনসিভ করে ও একটা ছেলে হয়। কি বলছো, এত বয়সে? ইয়েস। তখন কত বয়স হবে অ্যাপ্রক্স? 46? আন্টি তখন কত বয়স হবে? আমার বাবার বয়স তোমার এক্স্যাক্টলি কত? বাবার বয়স তো 45 মতো বলেছিল। 45 হ্যাঁ 46 হবে না বাবা, 44-45। হ্যাঁ আমি সেটাই বলছি, আন্টি যদি 1 বছরের বড় হয়। আন্টির বয়স হবে 46-47। কনসিভ করে। আর তখন তো তোমার ওই টেস্ট টিউব এসব তো কিছু কতটাও ছিল না। 10 বছর তখন টেস্ট টিউব বেবি নয়, ওটা কনসিভ করে এবং ছেলে হয় বাচ্চাটা। এটা আচ্ছা, এটা মানেটা কি বল? এটা কোনো নলেজ তোমার কাছে আছে? আমার বাবার কিন্তু দিন দিন শরীর খারাপ হয়ে গেছে অলরেডি। তোমার বাবার হেলথ, ফরচুন বা ক্যাপাসিটিটা মনে হলো যে ট্রান্সফার করে নিয়েছে কোনোভাবে। একদম এক্স্যাক্টলি নিয়ে নিয়েছে। এক্স্যাক্টলি। আজকে এই যে ঘটনাটা কি মানে মেন যে রিজনটা হয়েছে, আজকে আমার ভদ্রলোক আঙ্কেল কিন্তু এখনো জীবিত। তোমাদের সাথে যোগাযোগ আছে? না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং নট আ সিঙ্গেল কোনো কিছু নেই। আমার বাবা মারা গেছে কিন্তু উনি আসেনি। আচ্ছা। ওনাকে দেখলে কেউ বলবেন না হি ইজ অ্যারাউন্ড 65-68। দেখলে মনে হবে যেন মিড অফ 50। ভদ্রলোক এখনো বাইক চালায়, যখন যে সময় একটা সাইকেল চালানোর ক্ষমতা ছিল না, জানো? এইগুলো শুনতে খুবই উইয়ার্ড লাগে, আজব লাগে। এবার আমি অনেকে বলবে, হয়তো অনেক অডিয়েন্স বলে যে ব্লেম করছি, ব্লেম না, এটা সত্যি। তো
তোমরা কোনো এক্সপ্লেনেশন পেয়েছো? এবার আমি তো এক্সপ্লেনেশনটা বলি। তো বাবা এরকম মাঝখানে শরীর খারাপ খুব হতো, ঠিক আছে, একটা লোক যে সুস্থ লোক, ঠিক আছে, সুস্থ লোক আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, করছে। তো ঠাকুমাও খুব মানে ওকে দেখে করতে, আমার জ্যাঠামশাইরও বহু করেছে যে ছেলেটা কি হলো না হলো, ঠিক আছে। তখন আমার মার আপন মামা, আমার বাবার মামা শ্বশুর, বুঝতে পেরেছ, একজনের ভদ্রলোককে নাম্বার দেয়, তিনি থাকে হচ্ছে রানাঘাট। একটা মানে কি বলবো, গুনিং টাইপের হয় না, ওরকম টাইপের ভদ্রলোকের নাম্বার দিয়েছে। আমরা এসব বাবা দিয়েছি, বাবা ওগুলো বিশ্বাস করতো না, ইভেন আমরাও বিশ্বাস করি না। বাবা ওনার কাছে গেছে, ওনার কাছে যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করে যে এই ঘটনা এই হয়েছে, ঠিক আছে। না, বাবা গেছে, বাবা বলছে কি হয়েছে বলে, শরীর খারাপ এরকম হয়। বাবা দিয়ে তাকিয়ে ওই ভদ্রলোক বলেছে তুই কি কোনো ওকে কেউ কোনো তান্ত্রিকের কাছে তুই গেছিলি? ঘটনা কিন্তু ঘটনা হওয়ার প্রায় 2-3 বছর ঘটের ঘটনা, বুঝলে। বাবা বলছে তান্ত্রিক, বাবা বলছে না তো তান্ত্রিক কোথাও যায়নি। না, তুই চিন্তা কর তুই কোথায় গেছিলি। সামনে কিন্তু আমার জ্যাঠামশাই, আমার মা, আমি বসানো। আচ্ছা, আমি বসার সামনে। তখন বাবা বলে হ্যাঁ আমি গেছিলাম, এরকম একজন নিয়ে আছে, এই করেছে। তখন আমাদের সামনে এই মেয়েটা মানে রিভেঞ্জটা করে হচ্ছে আমার বাবা, যে আমার সঙ্গে এই ঘটনাটা হয়েছে। তখন ওই ভদ্রলোক বলে তোর তো সব শরীর থেকে সব নিয়ে চলে গেছে, ভদ্রলোক তোর থেকে যা যা নেওয়ার ওই ভদ্রলোক নিয়ে ট্রান্সফার করে তোর কাছ থেকে নিয়ে নিয়েছে, আর ওর বডিতে যা যা ছিল তোকে ওটা মানে ট্রান্সফার করে তোর শরীরে দিয়েছে। পরে তুই চিনি খেয়ে ভালো করিস, তুই ওর ঘামটা চাটতে দিলি কেন? কি বললো? বলছি চিনি দিয়েছে, তুই তোর শরীরে ঘামটা চাটতে দিলি কেন? বাবা কিন্তু ঘামের চাটার কথা বলেনি। বাবা বলছে ঘাম চেটেছে, বলে হ্যাঁ আমার ঘাম চেটেছে। তো তুই ঘামটা কেন চাটতে দিয়েছিস? তুই ঘাম চাটার সিগনিফিকেন্স কি, চিনি চাটার সিগনিফিকেন্স কি? ঘাম চিনিটা হলে কি হতো, চিনিটা হলে আমার যে ছেলে, ঠিক আছে, একটা ছেলে যখন একটা মানে প্যারেন্টসের যখন 2-3টে ছেলে হয়, ঠিক আছে, তার যে উদ্দেশ্যটা থাকে যে আমার থেকে আমার ছেলে হবে, ঠিক আছে, ওই জিনিসটা ওই চিনি থ্রুতে ওর মধ্যে গেছে, বুঝলে। এটা আমি না একটা ওনার কথায়। আর যেটা ঘাম যেটা চেটেছে সেটা হচ্ছে আমার বাবার ভেতরে যা যা ভালো যে মানে এনার্জি ছিল সেটা ট্রান্সফার হয়েছে ওনার কাছে। ওনার কাছে যত ব্যাড এনার্জি ছিল সেটা ট্রান্সফার হয়েছে হচ্ছে আমার বাবার শরীরে। আচ্ছা, বুঝলে। তখন আমরা বলেছি এর থেকে বাঁচার উপায়, যখন বললো যে ঈশ্বর বাঁচাবে, এবং বাবা বেঁচেও ছিল প্রায় 10-12 বছর, তখন পরও 10 বছর, আর 10 বছর বাবা ছিল, ট্রান্সপ্লান্টের পর 6-7 বছর ছিল। তখন আমরা বলি যে আচ্ছা, বাবা তখন বলে আচ্ছা আমি যখন গাড়ি চালাতাম এরকম আমি 3-4 দিন আমি দেখেছি একজনকে আমার পেছনে চলে বা আমাকে ফলো করছে, এরকম বলছে চালান করেছিল। চালান করেছিল মানে কি চালান করেছিল? মানে কিছু একটা চালান করেছিল, ঠিক আছে, তো দেখার জন্য যে কোথায় যাস, কি করিস না করিস, ঠিক আছে, তুই কোথাও যাচ্ছিস কিনা, ঠিক আছে, কোনো গুণিনের কাজে যাচ্ছিস কিনা বা এই করছিস কিনা। ওটা যদি 4 দিনের মধ্যে যদি বাবা যদি কারোর কাছে যেত তাহলে এই জিনিসটা হতো না, বুঝতে পেরেছ ঘটনা? সেটার জন্য চালান করে রেখেছিল, যে চালান করে রেখেছিল ওকে, মানে ওকে মানে দেখার জন্য, মানে কি বলবো, একটা এই মানে আর্টিফিশিয়াল সিসিটিভি আছে না, সিসিটিভির মতো দিয়ে দিয়েছিল কোথায় যেন কি করে না করে। বাট জেনারেলি এই জিনিসটা হয়েছে তোমার বাবার সাথে? কোনটা? এই জিনিসটা হয়েছে তোমার বাবার সাথে? এই জিনিসটা আমার বাবার সঙ্গে আমার হয়েছে, এবং স্টিল আমরা এটা নিয়ে এখনো আমরা আলোচনা করি, ঠিক আছে।
এখনো আমরা করি। আজকে ওই ভদ্রলোকের সঙ্গে আমাদের কিন্তু কোনো কন্ট্রাক্ট নেই। উনি কন্ট্রাক্ট ইন দ্য সেন্স রাস্তায় দেখা হলে উনি আমার দিকে তাকায়, আমি হাসি, আমার চোখে পড়লে উনি দেখে উনি হাসে, ব্যাস এতটুকুই। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান, এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, এবং হ্যাঁ, আপনারা কিরকম ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন বা ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন। আজকের ঘটনাটা একটু জাম্পস্কেয়ার টাইপের ঘটনা ছিল, একটু পিকিউলিয়ার ঘটনা ছিল। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।